ওকে, আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে অ্যাডজাস্টিং, ক্লোজিং এবং রিভার্সিং। এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। আমি বরাবরের মতোই বলে থাকি যে চ্যাপ্টারটা আসলে অনেক ইম্পর্টেন্ট, কারণ এটা হচ্ছে হিসাব বিজ্ঞানের বেসিক একটা চ্যাপ্টার। এইটা যে ভালো বুঝে সে অন্যগুলোতে অনেক ভালো করতে পারে, আর যে এইটাই দুর্বল সে কিন্তু আলটিমেটলি অন্য চ্যাপ্টারগুলোতে অত ভালোভাবে ক্যাচ করতে পারে না। তো এই জন্য এইটা ভালো করে শিখতে হবে। এই জন্য আমি এর আগেও ক্লাস নিয়েছিলাম, বাট তখন অতটা ডিটেলসে বলা হয়নি। আজকে আমি মোটামুটি ডিটেলসে একটু বলবো এবং তোমাদেরকে দেখাবো। তো যারা যারা এটা পারো তাদের জন্য ভালো, যে তারা আরো সুন্দর করে রিভিশন দিবা বা সুন্দর করে শিখতে পারবা। আর যারা পারো না তাদের এই সুযোগ শিখে নেওয়ার, ঠিক আছে? কারণ এখান থেকে প্রথমত প্রশ্ন তো আসবেই, পরীক্ষায় প্রশ্ন তো আসেই। ইভেন যখন অন্যান্য চ্যাপ্টার গুলো তুমি করতে যাবা তখনও এই চ্যাপ্টারের বেসিক গুলো দরকার হবে, ইভেন সারা জীবনই দরকার হবে। অ্যাকাউন্টিং এর সাথে যতদিন আছো, হ্যাঁ, বিজনেস ব্যাকগ্রাউন্ডে যতদিন আছো ততদিন দরকার হবে এই বেসিক জিনিসগুলো। আচ্ছা, তো আমরা অ্যাডজাস্টিং, ক্লোজিং, রিভার্সিং, আমাদের এই চ্যাপ্টারের মধ্যে 3 ধরনের অঙ্ক আছে। অ্যাডজাস্টিং এর একটা অঙ্ক, ক্লোজিং এর একটা অঙ্ক, রিভার্সিং এর একটা অঙ্ক। অ্যাডজাস্টিং মানে হচ্ছে সমন্বয় দাখিলা, ক্লোজিং মানে হচ্ছে সমাপনী দাখিলা, এবং রিভার্সিং মানে হচ্ছে বিপরীত দাখিলা। এই 3 ধরনের অঙ্কই আসে। তো আমরা ফার্স্টে আজকে অ্যাডজাস্টিং দিয়ে শুরু করব। অ্যাডজাস্টিং শুরু করার সময় কিছু জিনিস একটু জানতে হবে, যে অ্যাডজাস্টিং এর অঙ্কগুলো সাধারণত 2 ভাবে পরীক্ষায় আসে। অ্যাডজাস্টিং এর অঙ্কগুলো 2 ভাগে পরীক্ষা আসে। একটা হচ্ছে অঙ্কে যদি রেওমিল না দেওয়া থাকে, আর একটা হচ্ছে অঙ্কে যদি রেওমিল দেওয়া থাকে। এরকম 2 ভাবে পরীক্ষায় আসে। তো আমরা যেটা শিখবো আগে সেটা হচ্ছে রেওমিল দেওয়া থাকলে, আমরা কিভাবে অঙ্কগুলো করব সেই জিনিসটা আমরা আজকে শিখবো। তো আমি কয়েকটা রুলস তৈরি করেছি, যেই রুলস গুলো তোমাকে একটু হেল্প করবে যে রেওমিল দেওয়া থাকলে বা রেওমিল দেওয়া না থাকলে তুমি কিভাবে সুন্দর করে মানে অঙ্ক দেখে বুঝতে পারবা যে এটা জাবেদাটা কি হবে। সো অ্যাডজাস্টিং বলো, ক্লোজিং বলো এবং রিভার্সিং বলো, যেটাই বলো না কেন, এই চ্যাপ্টারে পুরোটাই কিন্তু জাবেদা। সো অ্যাডজাস্টিং এও জাবেদা, ক্লোজিং এও জাবেদা, আবার রিভার্সিং এও জাবেদা। তোমাকে জাবেদাই শিখতে হবে। তো এই জাবেদাগুলো একটু ডিফারেন্ট হয়। তো এই জাবেদাগুলো বোঝার জন্য আমি কয়েকটা রুলস তৈরি করে দিয়েছি এখানে। আমি এগুলো ক্লাস শেষে তোমাদেরকে দিয়ে দিব। তো তোমরা একটু খাতায় সুন্দর করে নোট করে নিবা। এখন নোট করার দরকার নেই, আমি যখন ক্লাস শেষে দিয়ে দিব তখন নোট করে নিবা। এখন শুধু একটু বোঝো, এবং আমি কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করব, ঠিক আছে, রুলস সম্পর্কে। তো আমাদের প্রথম রুলস আমরা শিখতেছি, রেওমিল যদি দেওয়া থাকে, হ্যাঁ, রেওমিল যদি দেওয়া থাকে তাহলে অ্যাডজাস্টিং কি হবে। আর রেওমিল যদি দেওয়া না থাকে এটা আমরা পরে শিখবো। তো রেওমিল দেওয়া থাকলে প্রথম যে রুলসটা, রেওমিলে যদি সম্পদ দেওয়া থাকে তাহলে খরচের জাবেদা দিতে হয়। অর্থাৎ খরচের জাবেদা মানে খরচকে ডেবিট করতে হবে। তাহলে কি বললাম, রেওমিলে যদি সম্পদ দেওয়া থাকে, রেওমিলে কি দেওয়া থাকবে, একটা সম্পদ দেওয়া থাকবে, তাহলে কিসের জাবেদা দিব, আমরা খরচের জাবেদা দিব। তার মানে খরচটাকে ডেবিট করব। খরচটাকে কি করব, ডেবিট করব। তাহলে এখানে দেখো আমরা একটা এক্সাম্পল দিয়েছি, রেওমিলে সাপ্লাইজ দেওয়া আছে। তো সাপ্লাইজ কিন্তু একটা সম্পদ, তাহলে রেওমিলে একটা সম্পদ দেওয়া আছে। তো সম্পদ দেওয়া থাকলে আমরা কিসের জাবেদা করব, খরচের জাবেদা। তার মানে খরচটাকে কি করতে হবে, ডেবিট করতে হবে। তো আমরা দেখো খরচটাকে ডেবিট করেছি, এখানে লিখেছি সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট। সাপ্লাইজ এক্সপেন্স একটা খরচ, তাহলে আমরা সাপ্লাইজ এক্সপেন্সটাকে ডেবিট করেছি, সাপ্লাইজটাকে ক্রেডিট করেছি। তাহলে আমাদের রুলস ছিল কি, যে রেওমিলে যদি সম্পদ দেওয়া থাকে তাহলে খরচের জাবেদা মানে খরচটাকে ডেবিট করতে হবে। তো আমাদের সাপ্লাইজ একটা সম্পদ দেওয়া ছিল, এই জন্য আমরা খরচের জাবেদা করেছি, মানে খরচটাকে ডেবিট করেছি। এটা ছিল আমার রুলস 1। এবার 2 নাম্বার রুলস হচ্ছে ঠিক 1 নাম্বার রুলসের বিপরীত। 1 নাম্বার রুলসে বলা ছিল যে সম্পদ দেওয়া থাকলে খরচের জাবেদা, আর 2 নাম্বার রুলস হচ্ছে খরচ দেওয়া থাকলে সম্পদের জাবেদা। 2 নম্বর রুলসের পার্থক্য কি, যে রেওমিলে খরচ দেওয়া থাকে তাহলে কিসের জাবেদা, সম্পদের জাবেদা। আর সম্পদের জাবেদা মানে সম্পদকে করতে হবে ডেবিট। তাহলে দেখো আমাদের রেওমিলে সাপ্লাইজ এক্সপেন্স দেওয়া আছে, একটা খরচ দেওয়া আছে। তো রেওমিলে যদি খরচ দেওয়া থাকে তাহলে কিসের জাবেদা, সম্পদের জাবেদা মানে সম্পদকে করতে হবে ডেবিট, এই জন্য সাপ্লাইজ ডেবিট আর সাপ্লাইজ এক্সপেন্স ক্রেডিট। ঠিক আছে, তো আমরা কিন্তু সমন্বয় শিখতেছি, সমন্বয়গুলো কিন্তু একটু ডিফারেন্ট হয় সবসময়, মনে রাখতে হবে, হ্যাঁ। তো তাহলে 1 আর 2 বুঝলাম, 1 আর 2 হচ্ছে একটি অপরটির বিপরীত। 1 নম্বরে ছিল রেওমিলে যদি সম্পদ দেওয়া থাকে তাহলে খরচের জাবেদা, আর 2 নম্বরে রেওমিলে যদি খরচ দেওয়া থাকে তাহলে সম্পদের জাবেদা। ঠিক আছে, ওকে। এবার আমরা 3 নম্বরে যাব। 3 নম্বরে হচ্ছে রেওমিলে যদি আয় দেওয়া থাকে তাহলে আমরা দায়ের জাবেদা করব। রেওমিলে যদি আয় দেওয়া থাকে তাহলে আমরা কিসের জাবেদা করব, দায়ের জাবেদা। আর দায়ের জাবেদা মানে দায়কে ক্রেডিট করতে হবে।
দায়কে কি করতে হবে, দায়কে করতে হবে ক্রেডিট। তাহলে দেখো রেওয়া মিলে আমার আয় দেওয়া আছে, সার্ভিস রেভিনিউ, এটা একটা আয়। সার্ভিস রেভিনিউ বাংলা হচ্ছে সেবা আয়। তাহলে রেওয়া মিলে আমার আয় দেওয়া আছে, আয় থাকলে দায়ের জাবেদা, দায়ের জাবেদা মানে দায়কে করতে হবে ক্রেডিট, অর্থাৎ আনআর্ন সার্ভিস রেভিনিউ এটা করতে হবে হচ্ছে ক্রেডিট, আর সার্ভিস রেভিনিউ হবে ডেবিট। তাহলে রেওয়া মিলে আয় থাকলে দায়ের জাবেদা করতে হবে, আয় থাকলে দায়ের জাবেদা, দায়ের জাবেদা মানে দায়কে করতে হবে ক্রেডিট। 4 নাম্বার রুলসটা ঠিক উল্টা। এখন রেওয়া মিলে দায় দেওয়া থাকবে, দায় দেওয়া থাকলে আয়ের জাবেদা করতে হবে, ঠিক উল্টা। ঠিক আছে, তাহলে দেখো রেওয়া মিলে একটা দায় আনআর্ন সার্ভিস রেভিনিউ দেওয়া আছে, তাহলে রেওয়া মিলে দায় দেওয়া আছে, দায় দেওয়া থাকলে কিসের জাবেদা, আয়ের জাবেদা, আর আয়ের জাবেদা মানে আয়কে করতে হবে ক্রেডিট। তাহলে দেখো আমি আয়কে ক্রেডিট করেছি, সার্ভিস রেভিনিউ, সার্ভিস রেভিনিউ একটা সেবা আয়, আয়কে আমি ক্রেডিট করেছি। ঠিক আছে, আর দায়টাকে করেছি ডেবিট, আনআর্ন সার্ভিস রেভিনিউ করেছি ডেবিট। আনআর্ন সার্ভিস রেভিনিউ মানে হচ্ছে অনুপার্জিত সেবা আয়, আনআর্ন সার্ভিস রেভিনিউ অনুপার্জিত বা অগ্রিম। ঠিক আছে, সার্ভিস রেভিনিউ মানে সেবা আয়, আর আনআর্ন সার্ভিস রেভিনিউ মানে অনুপার্জিত বা অগ্রিম। তো অগ্রিমটা একটা দায়, তো এই জন্য আমাদের রেওয়া মিলে দেখো দায় দেওয়া ছিল। তো দায় দেওয়া থাকলে কিসের জাবেদা করব, আয়ের জাবেদা করব, মানে আয়টাকে করব ক্রেডিট, এই জন্য সার্ভিস রেভিনিউ ক্রেডিট আর আনআর্ন সার্ভিস রেভিনিউ করেছি ডেবিট। ঠিক আছে, তাহলে আমরা 1 থেকে 4 নাম্বার রুলসটা বুঝলাম। আমি আবারও 1 থেকে 4 একটু রিভিউ করে দিচ্ছি, যে রেওয়া মিলে যদি সম্পদ থাকে তাহলে খরচের জাবেদা, মানে খরচকে করব ডেবিট। রেওয়া মিলে যদি খরচ থাকে তাহলে সম্পদের জাবেদা, সম্পদকে করব ডেবিট। রেওয়া মিলে যদি আয় থাকে তাহলে দায়ের জাবেদা, দায় থাকলে আয়ের জাবেদা। হ্যাঁ, এটা হচ্ছে 1 থেকে 4 নাম্বার রুলস ছিল। এবার আমরা একটু 5 নাম্বার রুলস দেখব। এই 5 নাম্বার থেকে যে রুলস গুলো আছে এগুলো রেওয়া মিল দেওয়া থাকতেও পারে, নাও পারে। রেওয়া মিল দেওয়া থাকলেও এই রুলস অ্যাপ্লাই করবা, না থাকলেও এই রুলস তুমি অ্যাপ্লাই করতে পারবা। ঠিক আছে, তাহলে উপরে একটু লিখে দেওয়ার দরকার ছিল, বাট আমি বলে দিলাম, তোমরা একটু লিখে নিবা যে রেওয়া মিল দেওয়া থাকলেও এই রুলস লাগবে, না থাকলেও এই রুলস লাগবে। 5 নাম্বার রুলস বলছে যে কোনো খরচ যদি বকেয়া থাকে তখন জাবেদা হবে। খরচ যদি বকেয়া থাকে তাহলে খরচের নাম হবে ডেবিট, খরচের পেয়েবল হবে ক্রেডিট। যদি আমি একটা এক্সাম্পল দেই, মনে করো ওয়েজেস, ওয়েজেস মানে হচ্ছে মজুরি, তাহলে মজুরি বকেয়া আছে। তো মজুরি যদি বকেয়া থাকে, ওয়েজেস মানে মজুরি, মজুরি বকেয়া আছে, তাহলে এখানে জাবেদা কি হবে, খরচের নাম ডেবিট, খরচ কোনটা এখানে, মজুরি একটা খরচ, তাহলে ওয়েজেস এক্সপেন্স হবে ডেবিট, ওয়েজেস পেয়েবল হবে ক্রেডিট। সাপোজ ইন্টারেস্ট বকেয়া আছে, তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। মনে করো স্যালারি বকেয়া আছে, তাহলে স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেয়েবল ক্রেডিট। তাহলে আমরা বুঝলাম কোন খরচের নাম যদি বকেয়া থাকে তাহলে কোনো খরচ যদি বকেয়া থাকে খরচের নামটাকে ডেবিট করব, খরচের পেয়েবলটাকে আমরা ক্রেডিট করব। এটা ছিল আমাদের 5 নাম্বার রুলস। এবার আমরা 6 নাম্বার রুলসে দেখব, যে 6 নাম্বার রুলসে বলছে অঙ্কে যদি ডেপ্রিসিয়েশন ওয়ার্ডটা দেওয়া থাকে, ডেপ্রিসিয়েশন মানে হচ্ছে অবচয়, আমরা সবাই জানি ডেপ্রিসিয়েশন মানে অবচয়। অঙ্কে যদি ডেপ্রিসিয়েশন ওয়ার্ডটা উল্লেখ থাকে তখন কি জাবেদা হবে, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। ডেপ্রিসিয়েশন মানে কি বললাম, অবচয়, এটা মুখস্থ করে ফেলবা যে ডেপ্রিসিয়েশন মানে অবচয়। তাহলে অঙ্কে যদি ডেপ্রিসিয়েশন ওয়ার্ড থাকে সেটা রেওয়া মিল দেওয়া থাক বা না থাক, যদি ডেপ্রিসিয়েশন দেওয়া থাকে জাবেদা হবে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন মানে কি? অ্যাকুমুলেটেড মানে হচ্ছে পুঞ্জীভূত অবচয়, মানে কয়েক বছরের অবচয় একসাথে করে যেটা অ্যামাউন্টটা হয় সেটাকে বলে পুঞ্জীভূত অবচয়। ঠিক আছে, তাহলে এই জাবেদাগুলো একটু মুখস্থ করে ফেলবা। হ্যাঁ, এগুলো হচ্ছে শর্টকাট নিয়ম, এগুলো কিন্তু বইয়ে ওইভাবে লেখা নেই, আমি এগুলা নিজের মতো করে সাজিয়ে তোমাদেরকে দিয়েছি যাতে তোমরা সুন্দর করে জাবেদাগুলো অ্যান্সার করতে পারো। হ্যাঁ, এগুলো বইয়ে এইভাবে লেখা থাকে না, এগুলো নিজের তৈরি করা রুলস। এরপরে 7 নাম্বারটা দেখো, অঙ্কে নোটস পেবল এবং পার্সেন্টেজ দেওয়া থাকলে তখন জাবেদা কি হবে। অঙ্কে কি দেওয়া আছে, নোটস পেবল দেওয়া আছে এবং একটা পার্সেন্টেজ দেওয়া আছে। হ্যাঁ, এটা ডি হবে না, এটা টি হবে। হ্যাঁ, তাহলে নোটস পেবল পার্সেন্টেজ দেওয়া থাকলে মনে রাখবা যে আমাদের তখন ইন্টারেস্টের জাবেদা দিতে হয়। কিসের জাবেদা, ইন্টারেস্টের। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া নোটস পেবলের কি জাবেদা হবে না? না, নোটস পেবলের কোনো জাবেদা দিতে হবে না, তুমি জাবেদা দিবা কিসের, ইন্টারেস্টের জাবেদা, কারণ একটা পার্সেন্টেজ আছে আর পার্সেন্টেজ মানেই আমরা জানি সুদ। তাহলে তুমি এই সুদের জাবেদা দিবা, সুদের জাবেদা, অর্থাৎ সুদটা বকেয়া আছে, তাহলে জাবেদা দিবা ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেবল ক্রেডিট। ঠিক আছে, তাহলে অঙ্কে কি থাকবে, একটা নোটস পেবল লেখা থাকবে এবং একটা পার্সেন্টেজ দেওয়া থাকবে, তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেবল ক্রেডিট, আমরা সুদের জাবেদাটা দিব। এরপরে অঙ্কে যদি সমাপনী মজুত পণ্য দেওয়া থাকে, সমাপনী মজুত পণ্য দেওয়া থাকলে জাবেদা কি হবে, এন্ডিং ইনভেন্টরি ডেবিট এবং পারচেজ ক্রেডিট,
অর্থাৎ সমাপনী মজুদ পণ্য ডেবিট আর ক্রয় ক্রেডিট। এরপরে আমাদের 9 নাম্বার রুলস, ভবিষ্যতে কারো কাছে টাকা পাওয়া গেলে, ভবিষ্যতে যদি তুমি কারো কাছে টাকা পাও, যেমন আমরা কার কাছে টাকা পাই, দেনাদার থেকে টাকা পেতে পারি, হ্যাঁ, বা যে কোনো কারোর কাছে যদি আমরা টাকা পাই ভবিষ্যতে, তখন জাবেদা হবে রিসিভেবল ডেবিট এবং রেভিনিউ ক্রেডিট। রিসিভেবল, এখন রিসিভেবল মানে কি? রিসিভেবল মানে হচ্ছে তুমি পাবা, প্রাপ্য আছে। যেমন আমি যদি একটা এক্সাম্পল দেই তাহলে ক্লিয়ার হয়ে যাবা। মনে করো তুমি ইন্টারেস্টের টাকা কারো কাছে পাবা, ইন্টারেস্টের টাকা যদি তুমি পাও তাহলে জাবেদা কি হবে? ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট, ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। তুমি যদি কমিশনের টাকা পাও ভবিষ্যতে কারো কাছে, যে কমিশনের টাকাটা বকেয়া আছে, তুমি এখনো পাওনি, তাহলে কমিশন রিসিভেবল ডেবিট, কমিশন রেভিনিউ ক্রেডিট। যদি তুমি ভবিষ্যতে দেনাদার কাছে, ধরো কাউকে তুমি একটা সেবা দিয়েছো, মনে করো তোমার একটা বিউটি পার্লার আছে, তো তোমার বিউটি পার্লারে তুমি একজনকে সুন্দর করে মেকআপ করে দিয়েছো, খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছো, একদম শাড়ি টাড়ি পরে সুন্দর করে সাজিয়ে দিয়েছো, এবং সে তোমাকে টাকা দেয় নাই, বলেছে যে আমি 2 দিন পরে টাকা দিব। তাহলে সে যে তোমাকে টাকা দিল না, ঠিক আছে, তাহলে এটার জন্য জাবেদা কি হবে? অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, দেনাদার ডেবিট, আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট। তুমি একটা সার্ভিস দিয়েছো, এই জন্য সার্ভিস রেভিনিউ ক্রেডিট হবে। ঠিক আছে, ওকে। হ্যাঁ, আর ডেপ্রিসিয়েশনেরটা ফারহানা বলেছে যে ডেপ্রিসিয়েশনটা অ্যাডজাস্টিং করতে বললে তখন অ্যাডজাস্টিং এন্ট্রি দেব, তাই না? হ্যাঁ, ডেপ্রিসিয়েশন যদি অ্যাডজাস্টিং করতে বলে তাহলে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট, এটা লিখবা। এরপরে 10 নাম্বার রুলস হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য। যদি অঙ্কে প্রারম্ভিক মজুদ পণ্য দেওয়া থাকে তখন জাবেদা কি হবে? ইনকাম সামারি হবে ডেবিট আর ইনভেন্টরি হবে ক্রেডিট। ইনভেন্টরি মানে এটা মার্চেন্ডাইজ ইনভেন্টরি, ঠিক আছে। আর ইনকাম সামারি আয় সারাংশ, ইনকাম সামারির বাংলা হচ্ছে আয় সারাংশ। তাহলে প্রারম্ভিক মজুদ পণ্য যদি দেওয়া থাকে তখন জাবেদা কি হবে? ইনকাম সামারি ডেবিট এবং ইনভেন্টরি ক্রেডিট। তো আশা করি এই 10টা রুলস তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো রুলসে কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে একটু করতে পারো। 9 নাম্বারটা আরেকবার একটু বললে বেটার হতো। ওকে, 9 নাম্বারটা আমি বলে দিচ্ছি। 9 নাম্বার বলছে যে ভবিষ্যতে যদি তুমি কারো কাছে টাকা পাও, যেমন তুমি ওই যে বললাম যে একজনকে সেবা দিয়েছো কিন্তু সে টাকা দেয় নাই, তাহলে আমরা কি করব? রিসিভেবল ডেবিট, অর্থাৎ অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। ভবিষ্যতে তুমি যদি কারো কাছে সুদের টাকা পাও, ইন্টারেস্টের টাকা পাও, তাহলে যাবে হবে ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট, ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। ভবিষ্যতে তুমি যদি কমিশন পাও কারো কাছে, তাহলে কমিশন রিসিভেবল ডেবিট, কমিশন রেভিনিউ ক্রেডিট। ঠিক আছে, এই আর কি। আর কোনোটা সমস্যা আছে রুলসে? ভাইয়া বলো। বকেয়ার ক্ষেত্রে জাবেদা হচ্ছে গিয়ে যেমন কি জানি বলে, সরি, ওই যেমন যে স্যালারি পেয়েবলের বকেয়া যে আছে, একটা জাবেদা আছে, বেতন তো বকেয়া আছে, হ্যাঁ, তাহলে বেতন স্যালারি ডেবিট, স্যালারি স্যালারি বেতন ডেবিট, বকেয়া আর বেতন ক্রেডিট। মানে স্যালারি পেয়েবল, হ্যাঁ, হ্যাঁ স্যালারি পেয়েবল হচ্ছে গিয়ে ক্রেডিট। আবার হ্যাঁ রেন্ট হ্যাঁ, এক্সপেন্স ডেবিট, রেন্ট পেবল ক্রেডিট। রাইট। তাহলে স্যালারি অগ্রিমের বকেয়া ক্ষেত্রে আছে, কোনটা আছে? স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেয়েবল ক্রেডিট। এরপরে মনে করো যে তোমার ভাড়া বকেয়া আছে, তাহলে রেন্ট এক্সপেন্স ডেবিট, রেন্ট পেয়েবল ক্রেডিট। রেন্ট পেবল ক্রেডিট। ভেরি গুড, ঠিক আছে। একজন প্রশ্ন করেছে 8 নাম্বারটা। 8 নাম্বার হচ্ছে সমাপনী মজুদ পণ্য। সমাপনী মজুদ পণ্য মানে হচ্ছে এন্ডিং ইনভেন্টরি। সমাপনী মজুদ পণ্যের বাংলা হচ্ছে এন্ডিং ইনভেন্টরি। অঙ্কে যদি কোনো সময় বলে যে সমাপনী মজুদ পণ্য জাবেদা করো, তাহলে তখন আমরা জাবেদা করব এন্ডিং ইনভেন্টরি ডেবিট, পারচেজ ক্রেডিট। এই টোটাল 10টা রুলস। এই 10টা রুলস যদি তুমি সুন্দর করে বুঝতে পারো তাহলে এই অঙ্ক তোমার জন্য একদম ইজি হয়ে যাবে, একদম ইজি হয়ে যাবে। ঠিক আছে, এবং এখন থেকে যেই ক্লাসগুলো হবে প্রত্যেকটা ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। যদি কেউ একটা ক্লাস মিস করে তাহলে কিন্তু পরের ক্লাস বুঝবা না, এবং প্রত্যেকটা ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আমি বাছাইকৃত একদম পরীক্ষায় আসার মতো কিছু অঙ্ক করাবো, একটু হাই লেভেলের, হ্যাঁ, যে অঙ্কগুলো আসলে স্টুডেন্টরা পরীক্ষায় পারে না সেরকম টাইপের অঙ্ক। অর্থাৎ প্রশ্ন কোথা থেকে করবে, যেখান থেকেই করুক না কেন যাতে তুমি অ্যান্সার করতে পারো। প্রশ্ন যে বই থেকেই করুক, যেখান থেকে যে টিচার করুক না কেন, তুমি যাতে অ্যান্সার করতে পারো। হ্যাঁ, এরকম কিছু হাই লেভেলের অঙ্ক করাবো একেবারে বেসিক সহ, যাতে সবাই বুঝতে পারো এবং পরীক্ষায় অ্যান্সার করতে পারো। ঠিক আছে, তো এই জন্য ক্লাসগুলো মিস করা যাবে না। ঠিক আছে, তো 10টা রুলস আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে আমরা একটু একটা অঙ্ক করে আসি, দেখি যে অ্যাডজাস্টিং এর এই 10টা রুলস দিয়ে আমরা আসলে অঙ্কটা করতে পারছি কিনা। ঠিক আছে, আজকে আমরা অ্যাডজাস্টিং করব। ক্লোজিং রিভার্সিং এর এখানে অনেকগুলো রুলস আছে। এখানে যেমন ক্লোজিং জার্নালের রুলস দেওয়া আছে, তারপরে তোমার হচ্ছে আরো আছে সমাপনী, এই যে ক্লোজিং এন্ট্রি কিভাবে করতে হয় সেটা আছে, বিপরীত দাখিলা আছে। তো এগুলো আমরা আজকে যাব না, আমরা সরাসরি আজকে
অ্যাডজাস্টিং এর যে রুলস শিখেছি সেই রুলস অনুযায়ী আমরা একটু দেখে আসি যে আমরা অঙ্কটা সলভ করতে পারছি কিনা। ঠিক আছে? ওকে, তো আমরা এই অঙ্কটা আজকে একটু সলভ করব। এটা হচ্ছে প্রবলেম 2, আমাদের প্রবলেম 1টা আমরা নেক্সট দিন করব, আজকে প্রবলেম 2টা সলভ করব। এখানে দেখো বলেছে যে মিস্টার রাজা স্টার্টেড এ বিজনেস অন জুলাই 1, 2017 ইন দ্য নেম রাজা মোবাইল সার্ভিসিং। তাহলে মিস্টার রাজা সে একটা ব্যবসা শুরু করেছে, যে ব্যবসাটার নাম দিয়েছে যে রাজা মোবাইল সার্ভিসিং, অর্থাৎ সে মোবাইল মেকানিক, সে মোবাইল সারবে। ঠিক আছে? এরপরে বলছে দ্য ব্যালেন্স অফ হিজ ভেরিয়াস অ্যাকাউন্ট অন জুলাই 31 আর এস ফলো। জুলাই মাসের অঙ্ক এটা, হ্যাঁ, জুলাই মাসের অঙ্ক, জুলাইয়ের 31 তারিখে এবং জুলাইয়ের 1 তারিখ, অর্থাৎ 1 তারিখ থেকে 31 তারিখ, এক মাসের অঙ্ক এটা। ঠিক আছে? তো অনেক সময় স্টুডেন্টরা বোঝে না যেটা কি এক মাসের অঙ্ক না এক বছরের অঙ্ক, এর জন্য অঙ্কটা ভালো করে পড়ে নিবা, যেটা কি এক মাসের নাকি এক বছরের, সেভাবে করতে হবে। তো শুরুতে দেখো আমাদের একটা র্যাও মিল দেওয়া আছে, এই যে ইনফরমেশন গুলো এগুলো হচ্ছে র্যাও মিলের ইনফরমেশন। র্যাও মিলের কিছু ইনফরমেশন দেওয়া আছে, যে প্রিপেইড ইন্স্যুরেন্স 30,000 টাকা দেওয়া আছে। প্রিপেইড ইন্স্যুরেন্স, প্রিপেইড ইন্স্যুরেন্স হচ্ছে একটা সম্পদ, তাহলে প্রিপেইড ইন্স্যুরেন্স অগ্রিম বীমা এটা একটা সম্পদ দেওয়া আছে। অফিস ইকুইপমেন্ট এটাও একটা সম্পদ দেওয়া আছে, অফিস ইকুইপমেন্ট, অফিস সরঞ্জাম। এরপরে নোটস পেবল, নোটস পেবল দেওয়া আছে। প্রদেয় নোট এটা কিন্তু একটা দায়, ঠিক আছে, অর্থাৎ এটা ক্রেডিট পাশে বসে, দায়টা কোথায় বসে? ক্রেডিট পাশে। দেখো এই যে প্রিপেইড ইন্স্যুরেন্স সম্পদ, এটা ডেবিটে বসে, অফিস ইকুইপমেন্ট সম্পদ ডেবিটে বসে, আর নোটস পেবল ক্রেডিটে বসে, এই জন্য টাকাটা একটু ডান পাশে সরিয়ে লেখা হয়েছে। হ্যাঁ, এরপরে আনআর্ন রেভিনিউ, আনআর্ন রেভিনিউ মানে অনুপার্জিত আয় বা অগ্রিম আয়, এটাও ক্রেডিটে বসে, এই জন্য একটু ডান পাশে সরিয়ে লিখেছি। সার্ভিস রেভিনিউ, সার্ভিস রেভিনিউ সেবা আয়, এটাও ক্রেডিটে হবে, হ্যাঁ, এটাও ক্রেডিট পাশে হবে, এটা একটু ডান পাশে সরে যাবে। এরপরে সাপ্লাইজ এটা সম্পদ, এটা ডেবিট পাশে বসে। ঠিক আছে? তাহলে অঙ্কের মধ্যে কি দেওয়া আছে? র্যাও মিল দেওয়া আছে একটা। তো র্যাও মিল দেওয়া থাকলে আমরা ওই রুলস গুলো অ্যাপ্লাই করব, মনে রাখবা। ঠিক আছে? এরপরে বলেছে অ্যানালাইসিস রিভেলস দ্য ফলোইং অ্যাডিশনাল ডাটা। তো অতিরিক্ত আরো কিছু তথ্য দেওয়া আছে, এই অতিরিক্ত তথ্যগুলোরই কিন্তু আমাদেরকে জাবেদা করতে হবে। হ্যাঁ, নিচে বলা আছে যে জার্নালাইজ দ্য অ্যাডজাস্টিং এন্ট্রিজ। হ্যাঁ, জার্নালাইজ মানে হচ্ছে জাবেদাকরণ করো, জাবেদা করতে হবে অ্যাডজাস্টিং, হ্যাঁ, সমন্বয় জাবেদা করতে হবে। তো আমরা দেখি প্রথমটা কি বলা আছে, যে প্রিপেইড ইন্স্যুরেন্স পেইড ফর দ্য 2 ইয়ার্স ইফেক্টিভ ফ্রম জুলাই 1, 2017। তাহলে প্রিপেইড ইন্স্যুরেন্স একটা অগ্রিম বীমা দিয়েছে, প্রিপেইড ইন্স্যুরেন্স 2 বছরের জন্য। 2 বছর মানে হচ্ছে 24 মাস, 2 বছর মানে 24 মাস, 24 মাসের জন্য টাকা দিয়েছে জুলাইয়ের 1 তারিখে 2017 সালে। তাহলে আমরা একটু র্যাও মিল দেখে আসি। র্যাও মিলে দেখো 30,000 টাকা লেখা আছে প্রিপেইড ইন্স্যুরেন্স, অগ্রিম বীমা দেওয়া আছে 30,000 টাকা। তো এই 30,000 টাকা 2 বছরের জন্য, ঠিক আছে, 2 বছরের জন্য। তাহলে এক মাসের জন্য কত হবে? তাহলে 30,000-কে যদি আমরা ভাগ করি, 30,000-কে যদি 24 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের এক মাসেরটা বেরোয় যাবে। তাহলে তোমরা একটু ক্যালকুলেটরে করে দেখো যে 30,000-কে যদি আমি 24 দিয়ে ভাগ করি তাহলে আসে 1250 টাকা। 1250 টাকা, এটা হচ্ছে এক মাসের টাকা। তাহলে আমাদের অঙ্ক এক মাসের, আমরা এক মাসের টাকা নিব। এখন প্রশ্ন হচ্ছে জাবেদা কি হবে? তাহলে দেখো একটু অঙ্কের মধ্যে প্রিপেইড ইন্স্যুরেন্স সম্পদ দেওয়া আছে। আমাদের রুলস ছিল যে অঙ্কে যদি সম্পদ দেওয়া থাকে তাহলে খরচের জাবেদা মানে খরচটাকে ডেবিট করতে হবে, অর্থাৎ ইন্স্যুরেন্স এক্সপেন্স হবে ডেবিট আর প্রিপেইড ইন্স্যুরেন্স হবে ক্রেডিট। আর টাকা বসাবো 1250। তাহলে দেখো এখানে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট 1250 টাকা। এবং আমি নিচে লিখে দিয়েছি ব্যাখ্যা, টু অ্যাডজাস্ট ইন্স্যুরেন্স এক্সপেন্স ভাগ করে দেখিয়েছি 30,000 ভাগ 24, হ্যাঁ, ইনটু 1 দিলেও হয় না দিলেও হয়, 30,000 ভাগ 24, তাহলে 1250 টাকা চলে আসে। তাহলে এটা হচ্ছে আমার প্রথম জাবেদা। দ্বিতীয় জাবেদা দেখো, ডেপ্রিসিয়েশন অফ অফিস ইকুইপমেন্ট টাকা 12,000 পিএ। পিএ মানে হচ্ছে পার অ্যানুয়াল, পিএ মানে কি? পার অ্যানুয়াল। পার অ্যানুয়াল মানে হচ্ছে বাৎসরিক, বাৎসরিক মানে এক বছরের। তাহলে 12,000 টাকা ডেপ্রিসিয়েশন দেওয়া আছে এক বছরে। তো এক বছরে যদি 12,000 হয় তাহলে এক মাসের অঙ্ক, এক মাসে কত হবে? 1,000 টাকা হবে। তাহলে আমাদের টাকা হবে 1,000। এখন প্রশ্ন হচ্ছে জাবেদা কি হবে? আমি শিখিয়েছি ডেপ্রিসিয়েশন ওয়ার্ডটা যদি অঙ্কে থাকে তখন জাবেদা হবে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। তাহলে দেখো আমরা লিখেছি ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। কত বসিয়েছি? 1,000 টাকা। তাহলে ব্যাখ্যাও দিয়েছি টু রেকর্ড
ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, টু রেকর্ড ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। দেখো ভাগ করে দেখিয়েছি। তাহলে এটা ছিল আমাদের 2 নাম্বার। আর ডেপ্রিসিয়েশনটা কার উপরে? অফিস ইকুইপমেন্টের উপরে, এই জন্য এখানে ব্র্যাকেটে লিখে দিব যে অফিস ইকুইপমেন্ট। ঠিক আছে, এখানে অফিস ইকুইপমেন্ট লিখে দিব। এরপর দেখো আছে দ্য নোটস পেবল ইজ 10%। আমি শিখিয়েছি অঙ্কে যদি নোটস পেবল এবং একটা পার্সেন্টেজ দেওয়া থাকে তাহলে জাবেদা হবে কি? ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেবল ক্রেডিট। এটা কিন্তু আমাদের রুলস এর মধ্যে ছিল। আমরা যদি একটু দেখে আসি রুলসটা, যে আমাদের রুলস এর মধ্যে কিন্তু এটা ছিল। এই যে আমাদের 7 নাম্বার রুলসে ছিল যে অঙ্কে যদি নোটস পেবল পার্সেন্টেজ দেওয়া থাকে জাবেদা হবে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেবল ক্রেডিট। তো এই রুলসটাই আমরা এখন অ্যাপ্লাই করছি। হ্যাঁ, তাহলে আমরা জাবেদা দিয়েছি দেখো ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেবল ক্রেডিট। এখন টাকাটা বের করব কিভাবে? দেখো আমাদের অঙ্কের মধ্যে দেখো নোটস পেবল দেওয়া ছিল 2 লাখ টাকা। নোটস পেবল 2 লাখ টাকা, আমাদের এখানে বলেছে 10% করো। তো 2 লাখের 10% হচ্ছে 20,000 টাকা হয়। 2 লাখের 10% কত হয়? 20,000 টাকা। তো 20,000 টাকা মনে রাখবা পার্সেন্টেজ করলে 1 বছরের টাকা বের হয়, অর্থাৎ 12 মাসের। তো আমরা 12 দিয়ে ভাগ করব, ভাগ করে 1 মাসের টাকাটা বের হয়ে যাবে। হ্যাঁ, 1 মাসে মনে হয় 1667 টাকা আসে। 1 মাসে কত আসে? 1 মাসে আসে হচ্ছে, হ্যাঁ 1667 টাকা আসে। তো আমরা দেখো লিখেছি 1667। আচ্ছা, টাকাটা একটু উপরে উঠে গেছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিবা, একটু উপরে উঠে গেছে। তো ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেবল ক্রেডিট। আমি কি করেছি? প্রথমে দেখো 2 লাখের 10% করেছি, তারপরে যেটা হয়েছে 12 দিয়ে ভাগ করেছি। 12 দিয়ে ভাগ কেন? কারণ পার্সেন্টেজ করলে 1 বছরের টাকা বের হয়, তাকে 12 দিয়ে ভাগ করলে 1 মাসের টাকা বের হয়। ঠিক আছে, তাহলে 1667 টাকা হবে। এখন অনেকে প্রশ্ন করে যে ভাই এখানে তো 6 মান্থ লেখা ছিল, তাহলে 6 দিয়ে গুণ হলো না কেন? 6 দিয়ে এই জন্য গুণ হলো না যে এখানে 6 মান্থ লেখার কারণ হচ্ছে এই সুদের টাকাটা আগামী 6 মাস ধরে দিতে হবে। আগামী 6 মাস ধরে এই সুদের টাকাটা দিতে হবে। তো আমি তো এখন 1 মাসের অঙ্ক করছি। আমি 1 মাসের অঙ্ক করে কি 6 মাসের সুদের টাকা একবারে দিয়ে দিব? না, 6 মাসের সুদের টাকা আমি কিন্তু একবারে দিব না। আমি এখন 1 মাসের অঙ্ক করছি, এই জন্য আমি 1 মাসের সুদের টাকা দিব। পরের মাসে আবার পরের মাসে সুদের টাকা দিব, তারপরের মাসে তারপরের মাসে, এভাবে 6 মাস ধরে সুদের টাকা দিতে হবে। বাট আমি এখন 1 মাসের সুদের টাকা দিব। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম যে নোটস পেবল আর পার্সেন্টেজ থাকলে জাবেদা হবে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেবল ক্রেডিট। এবার আমরা 4 নাম্বারটা দেখি। আনআর্ন রেভিনিউ ইজ ফর 6 মান্থ স্টার্টিং ফ্রম জুলাই 1, 2017। আনআর্ন রেভিনিউ আছে, আনআর্ন রেভিনিউ 6 মাসের জন্য। দেখো আমাদের অঙ্কে আনআর্ন রেভিনিউ ছিল 42,000 টাকা। তাহলে এই 42,000 টাকা কয় মাসের জন্য? 6 মাসের জন্য। তাহলে যদি 42,000 টাকা 6 মাসের জন্য হয় তাহলে 1 মাসে কত হবে? 42,000 কে 6 দিয়ে ভাগ করব, ভাগ করে দেখো আমরা টাকা লিখেছি কত? 7,000 টাকা। আমরা জাবেদা দিয়েছি আনআর্ন রেভিনিউ ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট। কেন এই জাবেদা দিলাম? বলছে যে আনআর্ন রেভিনিউ 6 মাসের জন্য দেওয়া হয়েছে। তো আনআর্ন মানে কি? আনআর্ন মানে হচ্ছে অগ্রিম। তুমি একটা অগ্রিম টাকা নিয়েছো, যেমন আমরা ভাড়াটিয়ার কাছ থেকে টাকা নেই অগ্রিম। তো তুমি একটা টাকা অগ্রিম নিয়েছো 6 মাসের জন্য। তো 6 মাসের জন্য যে অগ্রিম নিয়েছো এটা তোমার একটা দায়। 1 মাস শেষে, যখন 1 মাস শেষ হয়ে গেছে, 1 মাস শেষ হয়ে গেলে এই 1 মাসের টাকাটা তোমার জন্য কি হয়ে যাবে বলো তো? আয় হয়ে যাবে না? যখন 1 মাস শেষ হয়ে গেছে তখন 1 মাসের টাকা কিন্তু তোমার আর দায় থাকে না, আয় হয়ে যায়। তো 1 মাসে হচ্ছে 42,000-কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি তাহলে 1 মাসে হচ্ছে 7,000 টাকা। তাহলে 7,000 টাকা তোমার কি হয়েছে? আয় হয়েছে। তাহলে আয় হলে আয় ক্রেডিট হয়, তাহলে সার্ভিস রেভিনিউ হবে ক্রেডিট আর আনআর্নড সার্ভিস রেভিনিউ হবে ডেবিট। হ্যাঁ, তাহলে অন্যভাবে যদি করি, অঙ্কে দায় দেওয়া আছে, দায় থাকলে আয়ের জাবেদা, আয়ের জাবেদা মানে আয় ক্রেডিট, তাহলে সার্ভিস রেভিনিউ হবে ক্রেডিট। এই জন্য সার্ভিস রেভিনিউ ক্রেডিট আর আনআর্নড সার্ভিস রেভিনিউ ডেবিট 7,000 টাকা। ঠিক আছে, এবার আমরা 5 নাম্বারটা করি। সার্ভিস প্রোভাইডেড বাট আনবিল্ড। সেবা দিয়েছি, তুমি একটা সেবা দিয়েছো কিন্তু আনবিল্ড, কোনো টাকা পাও নাই। সেবা দিয়েছো, টাকা পাও নাই, মানে ভবিষ্যতে পাবা। আমি শিখিয়েছি ভবিষ্যতে টাকা পেলে রিসিভেবল ডেবিট, রেভিনিউ ক্রেডিট। তাহলে এটা ভবিষ্যতে টাকা পাবা, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। তাহলে দেখো আমরা জাবেদা দিয়েছি অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। হ্যাঁ, টাকাটা একটু চেঞ্জ হয়ে গেছে, একটু উপরে উঠে গেছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিবা। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট, ভবিষ্যতে টাকা পেলে এই জাবেদা দিতে হয়। ঠিক আছে,
এরপরে আমরা আসি অন জুলাই 31 আনইউজড সাপ্লাইজ। আনইউজড মানে কি? অব্যবহৃত। আনইউজড মানে অব্যবহৃত। অব্যবহৃত সাপ্লাইজ একটা সম্পদ। অব্যবহৃতটা কি? একটা সম্পদ। তাহলে অব্যবহৃত আছে 1000 টাকা সাপ্লাইজ। তো রেওয়া মিলে কি দেওয়া আছে দেখি? রেওয়া মিলে দেওয়া আছে সাপ্লাইজ 10,000 টাকা। তাহলে রেওয়া মিলে কি দেওয়া আছে? সম্পদ দেওয়া আছে। সম্পদ 10,000 টাকা দেওয়া ছিল। আমরা জানি সম্পদ দেওয়া থাকলে খরচের জাবেদা। খরচের জাবেদা মানে খরচটাকে ডেবিট করতে হবে। তাহলে এখানে ডেবিট হবে কোনটা? সাপ্লাইজ এক্সপেন্স হবে ডেবিট। সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট আর সাপ্লাইজ হবে ক্রেডিট। ঠিক আছে, সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট। দেখো আমরা জাবেদা লিখেছি যে সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, সাপ্লাইজ হবে ক্রেডিট। তার রেওয়া মিলে কি দেওয়া আছে? রেওয়া মিলে দেওয়া ছিল সম্পদ। সম্পদ দেওয়া থাকলে খরচের জাবেদা মানে খরচটাকে করতে হবে ডেবিট। এখন প্রশ্ন হচ্ছে যে খরচের টাকা কই? আমার তো রেওয়া মিলে 10,000 টাকা সম্পদ দেওয়া ছিল, আর এখানে বলছে যে হাতে আছে 1000 টাকা। তো আগে ছিল 10,000, এখন হাতে আছে 1000, তাহলে খরচ হয়ে গেছে 9,000। তাহলে এই খরচের টাকা 9,000 টাকাটা আমাকে দিতে হবে। তো দেখো আমরা 9,000 টাকাই দিয়েছি। ঠিক আছে, আমরা কিন্তু এই 9,000 টাকাটাই দিয়েছি, এই আর কি। তো এই ছিল আমাদের অ্যাডজাস্টিং এর জাবেদাটা। তাহলে রুলস অনুযায়ী আমরা জাবেদাটা সুন্দর করে বোঝার চেষ্টা করলাম। আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি কোনো প্রশ্ন থাকে কোনো এন্ট্রিতে আমাকে করতে পারো। যারা বুঝতে পেরেছো তারাও একটু রেসপন্স করো। ভাইয়া 2 নাম্বার যে জাবেদাটা ওটা হচ্ছে আমরা কিভাবে বুঝবো যে এটা হচ্ছে 1 মাসে? আচ্ছা, 2 নাম্বার জাবেদাটাই এখানে দেখো পিএ লেখা আছে। পিএ মানে কি? পার অ্যানুয়াল, বাৎসরিক। কিন্তু আমরা উপরে বলেছি যে অঙ্কটা 1 মাসের। জুলাই মাসের 1 তারিখে শুরু, জুলাইয়ের 31 তারিখে শেষ। 1 মাসের অঙ্ক, তো আমরা টাকাও নিব 1 মাসের। তো এটা 12,000 টাকা পিএ মানে পার অ্যানুয়াল মানে বার্ষিক। 1 বছরের জন্য 12,000 দেওয়া আছে, তাহলে একে 12 দিয়ে ভাগ করে 1 মাসের টাকাটা নিব। বুঝতে পেরেছি? জি ওকে। ভাই আমার নোটস পেবেলের টাকাটা একটু বোঝাই দিবেন। নোটস পে বলে দেখো এখানে আমাদের অঙ্কের মধ্যে নোটস পেবল 2 লাখ টাকা দেওয়া আছে, আর আমাদের এখানে বলেছে নোটস পেবল 10% করতে হবে। তাহলে 2 লাখের 10% হচ্ছে 20,000 টাকা হয়। 2 লাখের 10% হয় 20,000 টাকা। তো এই 20,000 টাকা আমরা যখনই পার্সেন্টেজ করব, 20,000 টাকা হচ্ছে 1 বছরের টাকা, 12 মাসের টাকা। পার্সেন্টেজ করা মানেই 1 বছরের টাকা বের হয়। তাহলে এটা হচ্ছে 1 বছরের টাকা 20,000। 1 মাসের কত ভাগ করো, 1 মাসের ভাগ করলে 67 টাকা আসে। 1 মাসের করলে 1667 টাকা আসে। বুঝতে পেরেছো? বলো। এখানে যে বলা আছে 6 মান্থ নোটস, এটা বুঝলাম না। আমি তো বলেছি 6 মান্থ মানে হচ্ছে এই সুদের টাকাটা আগামী 6 মাস ধরে দিতে হবে, এই জন্য 6 মান্থ লেখা আছে। কিন্তু আমার 1 মাসের অঙ্ক, আমি কি এই 1 মাসের মধ্যে 6 মাসের সুদের টাকা একবারে দিয়ে দিব? আমি তো প্রত্যেক মাসে মাসে সুদের টাকা দিব, আগামী 6 মাস ধরে দিব। ঠিক আছে, তো আমার অঙ্ক 1 মাসের, এই ভাইয়া জন্য আমি 1 মাসের সুদের টাকা দিব। বলো। ভাইয়া ওই 1 নম্বর এন্ট্রিতে যদি 2 ইয়ার না থেকে 5 ইয়ার্স থাকতো তাহলে কি করতে হতো? তাহলে 5 বছর মানে 60 মাস, 60 দিয়ে ভাগ করতাম। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। আর কোনো কোশ্চেন? আমার মনে হয় আর কোনো কোশ্চেন নাই। আমি একটা অঙ্ক হোমওয়ার্ক দিচ্ছি, এটা বাসা থেকে করতে হবে, শুধু অ্যাডজাস্টিং। এই যে প্রবলেম 3, এই অঙ্কটা বাসা থেকে শুধুমাত্র অ্যাডজাস্টিং করতে হবে। হ্যাঁ, এখানেও দেখো রেও মিল দেওয়া আছে আর নিচে কিছু সমন্বয় দেওয়া আছে, ওই সমন্বয়গুলোর জাবেদা করতে হবে। এবং আমি গ্রুপে স্ক্রিনশট দিয়ে দিব অঙ্কটার, ওখান থেকেও তোমরা পরবর্তীতে কালেক্ট করে নিতে পারবা। ঠিক আছে, হোমওয়ার্কটা করতে হবে। এবং ভাইয়া এসডব্লিউ করে কিভাবে জমা দিব? এইচডব্লিউ করে আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে যেখানে আমরা রুটিন দেই, সেই রুটিনের ওখানে ওই গ্রুপটাতে আমি এই কোশ্চেনটার স্ক্রিনশট দিব। ঠিক আছে, ওই স্ক্রিনশটের কমেন্ট বক্সে তোমরা এইচডব্লিউ অ্যান্সারটা জমা দিবা, ছবি তুলে, খাতার ছবি তুলে। আর ভিডিওগুলো আমরা রাতেই দিয়ে দিব গ্রুপে ইনশাল্লাহ। ঠিক আছে, অ্যাকাউন্টিং এর এই ক্লাসে যারা পরে জয়েন হয়েছে, প্রথম দিক থেকে ছিলে না, হ্যাঁ, তো তারা একটু ভিডিওটা দেখে করে নিবা পরবর্তীতে। ভাইয়া রুলস গুলো একটু দেখান আবার। আমি স্ক্রিনশট দিয়ে দিব গ্রুপের রুলস গুলো সবগুলো, ওখান থেকে কালেক্ট করে নিবা।
আছে, আর কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া হোমওয়ার্কের এই ম্যাথটা কি 1 ইয়ারের? এখানে তো কোনো দেওয়া নাই, মানে মে মাসের কয় তারিখ? মে মাসের 31 তারিখে শেষ হয়েছে। হ্যাঁ, মে মাসের 31 তারিখে শেষ হয়েছে। এখানে আমার এখানে হচ্ছে বলা নেই যে এটা 1 মাসের না 1 বছরের, তুমি 1 মাসের ধরে করবা, ঠিক আছে, যেহেতু মে মাস। কিন্তু ভাইয়া ওই যে ট্রায়াল ব্যালেন্সের উপরে লেখা মে 30, আবার এখানে 31 তারিখ। হ্যাঁ, মে কিছু বলা না থাকলে কি 1 মাসের ধরে নিব? হ্যাঁ, কিছু বলা না থাকলে 1 মাসের ধরে নিবা, এটাও 31 হবে। হ্যাঁ, ওকে। ওকে ভাইয়া। একজন প্রশ্ন করেছে, ভাইয়া আমরা ম্যাথ কোশ্চেনের সলিউশন গুলো কই পাবো? এই যে হোমওয়ার্ক দিলাম, হোমওয়ার্কটা তোমরা করবা, পরের দিন এটা সলিউশন পেয়ে যাবা গ্রুপে। আর আমি আজকে যতটুকু ক্লাস নিলাম ততটুকুর স্ক্রিনশট নিয়ে গ্রুপে পেয়ে যাবা। হ্যাঁ, ওই গ্রুপটাতে সবগুলো পাবা, ভিডিও পাবা গ্রুপে, স্ক্রিনশটও পাবা গ্রুপে। জান্নাতুল ফেরদৌস, আমি বলেছি যে নোটস পেবল কেন 6 মান্থ দ্বারা ভাগ হলো না, কারণ আমার অঙ্ক হচ্ছে 1 মাসের। আমি 1 মাসেই তো 6 মাসে সুদের টাকা দিতে পারি না, 6 মাস ধরে, আগামী 6 মাস ধরে দিতে হবে। তো প্রত্যেক মাসেরটা প্রত্যেক মাসে দিব। হ্যাঁ, এই জন্য আর কি 6 দিয়ে ভাগ হবে না, 12 দিয়ে ভাগ হবে, 1 মাসেরটা নিব আমরা। আচ্ছা ভাইয়া, আনআর্নড রেভিনিউ ওইটা যে দায় ছিল, হ্যাঁ ওইটা দায় ছিল না আনআর্নড রেভিনিউ, তো দায় থাকলে না আয়ের হচ্ছে এন্ট্রি দিব? হ্যাঁ, আয়ের এন্ট্রি দিয়েছি। তাহলে রেভিনিউটা ডেবিট হওয়ার কথা ছিল না? না 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 না, আমাদের রুলসে কি ছিল বলতো? রুলসে ছিল দায় থাকলে দায় থাকলে আয় থাকলে দায়। হ্যাঁ, দায় থাকলে আয়ের জাবেদা। তো আয়ের জাবেদা মানে আয়কে তো ক্রেডিট করতে হবে, এই যে লেখা আছে দেখো, আয়কে কি করতে হবে? জি জি। ও ক্রেডিট। আচ্ছা আচ্ছা এই আচ্ছা, জন্য জি আমরা জি। সার্ভিস রেভিনিউ হ্যাঁ, ক্রেডিট করেছি, ঠিক আছে। আমি ভাবছিলাম আয় হচ্ছে যেহেতু ক্রেডিট, তো আয়ের অপোজিটটা দিব, মানে না না, ডেবিট করব। রুলস গুলো সুন্দর করে আজকে আচ্ছা মুখস্থ আচ্ছা, করে ফেলবা। জি হ্যাঁ, জি আজকে কিন্তু বেসিক জি, ক্লাস, আচ্ছা থ্যাংক রুলস ইউ। গুলো যদি মুখস্থ না করো তাহলে কিন্তু পরের ক্লাস থেকে বুঝবা না, কারণ আমরা আস্তে আস্তে কঠিনের দিকে যাব। তো এই জন্য জি বারবার বলছি, রুলস গুলো খাতায় নোট করবা, সুন্দর করে মুখস্থ করে ফেলবা, ঠিক আছে। জি ওকে, ইনশাআল্লাহ। ওকে। আর কোনো কোশ্চেন আছে? না হলে আমরা শেষ করে দিব আজকের ক্লাস। আর আরেকটা বিষয় একটু বলি, এই মাসে, হ্যাঁ হ্যাঁ এখনই দিয়ে দিব, এই মাসে কিন্তু অ্যাডজাস্টিং, ক্লোজিং, রিভার্সিং, এরপর স্পেশাল জার্নাল, অনেকগুলো চ্যাপ্টারের ক্লাস আছে, অনেকগুলো ক্লাস নিব। তোমরা কিন্তু একটা ক্লাসও মিস দিবা না। হ্যাঁ, এখনকার ক্লাসগুলো খুব ইম্পর্টেন্ট। তো ঠিক আছে, আজকের ক্লাস আমি এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম।